আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পেয়ার পদ্ধতির নির্বাচন। বর্তমানে বাংলাদেশের সবথেকে আলোচিত শব্দ পেয়ার পদ্ধতির নির্বাচন। আমরা পেয়ার পদ্ধতির নির্বাচন সম্পর্কে সবাই খুব একটা অবগত নই, কারণ শব্দটি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন শোনা যাচ্ছে। যদিও বাংলাদেশে পেয়ার পদ্ধতি চালু ছিল, সেটা হচ্ছে সংসদীয় পেয়ার পদ্ধতি, যেই পেয়ারের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের এমপি নির্ধারণ করা হতো। পেয়ার পদ্ধতি পার্শ্ববর্তী দেশ নেপালে, নরওয়েতে, জার্মানিতে আংশিক, সুইজারল্যান্ডে বিভিন্ন দেশে আছে। পেয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোট কখনো নষ্ট হয় না এবং ছোট ছোট দলগুলো সুযোগ পায়। ছোট দলগুলো তার প্রতিনিধি সংসদে পাঠাতে পারে। যদি সারা বাংলাদেশকে একক নির্বাচনী এলাকা ধরা হয়, তাহলে পেয়ারের মাধ্যমে যে 10% ভোট পাবে সে 10টি সংসদীয় আসন পার্সেন্টেজ হিসেবে পাবে। যদি 100 হয় তাহলে 10টা পাবে, যদি 300 হয় তাহলে 30টা পাবে। এটা হচ্ছে পেয়ারের মূল লক্ষ্য। পেয়ারের সুবিধা আছে, সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সরকার জোটগতভাবে সরকার গঠন করতে হয়। সরকার একক সিদ্ধান্ত নিতে না পারার কারণে দুর্নীতি, করাপশন এবং অপশাসনের মৃত্যু হয় প্রায়। পাশাপাশি অসুবিধাও অনেক আছে। পেয়ার পদ্ধতিতে জোটগত সরকার যখন হয়, তখন সে সরকারের স্থায়িত্ব কম থাকে, সরকারের স্থিরতা কম থাকে, সবসময় একটি অস্থির সরকার হয় এবং সরকার মেয়াদ পূর্ণ করার পূর্বেই সরকার ভেঙে যায়, আবার নতুন করে নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করতে হয়। তুরস্কতে পেয়ার আছে, কিন্তু তুরস্কের পেয়ারটা হচ্ছে সংসদীয় আসনের জন্য, কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এই কারণে তুরস্কের সরকার টিকে যায় বা তুরস্কের সরকার ভেঙে পড়ে না। আর পেয়ারের সব থেকে বড় যে অসুবিধা সেটা হচ্ছে আপনি স্বতন্ত্রভাবে ভোট করতে পারবেন না। আপনি স্বতন্ত্রভাবে ভোট করতে চাইলে আপনাকে একটি নিজেই রাজনৈতিক দল খুলতে হবে এবং সেই রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকের মাধ্যমে আপনাকে ভোট করতে হবে। তাহলে আপনি আপনার এলাকায় 5 লাখ ভোটের মধ্যে আপনি 4 লাখ ভোট পাওয়ার পরও আপনি কোনো সংসদীয় আসন পাবেন না, আপনি কোনো প্রতিনিধি সংসদে দিতে পারবেন না, আপনি নিজেও যেতে পারবেন না। তাই পেয়ারের মাধ্যমে ছোট ছোট দলগুলো যেমন তার প্রতিনিধি পায়, যেমন কাজ করার শক্তি পায় এবং বড় দলগুলোকে সবসময় চাপে রাখতে পারে এবং সঠিক এবং অপশাসন যাতে না হয় সেই বিষয়ে ছোট দলগুলো ভূমিকা রাখতে পারে। ঠিক পাশাপাশি জনগণ তার প্রত্যক্ষ প্রতিনিধি হারাবে। প্রত্যক্ষ প্রতিনিধি বলতে মনে করেন খুলনায় যিনি জনপ্রতিনিধি আছেন বা বর্তমানে যিনি যারা জনপ্রতিনিধি হতে চায় তাদেরকে দেখে যখন মানুষ ভোট দিবে, ভোটের সংখ্যা অনুপাতিক অনুসারে দল যে ক্রম অনুসারে সংসদ সদস্য দিয়েছে, সেখানে খুলনার যে নেতা বা খুলনার যে প্রতিনিধি আছে তার লিস্ট যদি দূরে হয়, তাহলে তিনি খুলনার থেকে প্রতিনিধি হতে পারবেন না। এই যে ধরুন মনে করেন খুলনায় ক সাহেবকে দেখে খুলনার 5 লাখ ভোটের মধ্যে আপনারা 4.5 লাখ ভোট দিলেন, তিনি ভালো মানুষ, যোগ্য মনে করে তাকে ভোট দিলেন, ধরেন, এটা সত্যি সত্যি ভাবার নাই, জাস্ট ধরেন। মনে করেন সে এক্স দল থেকে দাঁড়িয়েছে, আর এক্স দল যে তালিকা প্রকাশ করেছে বা নির্বাচন কমিশনের যে তালিকা দিয়েছে, সেই তালিকাতে ক সাহেবের লিস্ট আছে মনে করেন যে 60 নম্বরে। তো উনি মোট প্রতিনিধি সারা বাংলাদেশ থেকে ভোটে পেয়ারের মাধ্যমে সংখ্যানুপাতিক হারে মনে করেন এক্স দল 50টা সংসদ সদস্য সংসদে পাঠানোর জন্য মনোনীত হয়েছেন। তাইলে এই ক সাহেব কিন্তু জনপ্রতিনিধি হিসাবে সংসদে যেতে পারবে না। তার মানে জনগণ তার প্রত্যক্ষ সংসদ সদস্য বা প্রত্যক্ষ জনপ্রতিনিধি হারাবে। সেই ক্ষেত্রে দল নির্ভর হয়ে যাবে। পেয়ার মানেই দল নির্ভর। দল বাংলাদেশের যে যতগুলো দল আছে, দলগুলো যদি সঠিকভাবে প্রার্থী নির্বাচন করতে পারে, সেই ক্ষেত্রে পেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারলেও পারবে। সব থেকে বড় কথা,
পেয়ার নিয়ে আলোচনার আগে, পেয়ার পদ্ধতি চালুর আগে জনগণকে পেয়ার নিয়ে সচেতন করা উচিত। পেয়ার পদ্ধতিটা কি? পেয়ার পদ্ধতির সুবিধা আছে, অসুবিধা আছে। আবার ধরেন মনে করেন যে সারা বাংলাদেশকে একক এলাকা নির্বাচন না করে 6টা বিভাগকে 6টা এলাকা নির্বাচন করলো। সেই ক্ষেত্রে প্রত্যক্ষ জনগণ তার প্রত্যক্ষ জনপ্রতিনিধি না পেলেও মোটামুটি কাছাকাছি পার্শ্ববর্তী জেলায় বা বিভাগে পেতে পারে। কিন্তু বাংলার জনগণ চাই এমন একজন লোক সংসদ সদস্য হোক, অন্তত পক্ষে কোনো বিপদে পড়লে বা কোনো সুবিধার দরকার হলে বা কোনো ঝামেলা হলে যাতে তার বাড়ি আমি যেতে পারি। পেয়ার পদ্ধতিতে তার বাড়ি যাওয়া হয়তো হবে না। খুলনা সব লোক ভোট দিয়েছে, মনে করেন সিলেটের লোক ভোট দিয়েছে কম। খুলনা বিভাগ থেকে মনে করেন যে এক্স দল ভোট পেয়েছে 60%, আর সিলেট থেকে ভোট পেয়েছে মনে করেন 10% বা 5%। যদি দল সিলেটের কোনো লোককে আগে রাখে তাহলে তারাই সংসদ সদস্য হবে, তারাই সংসদে যে জনগণের প্রতিনিধিত্ব করবে। পেয়ারের সব থেকে বড় সমস্যা আমি পেয়েছি দুইটা। এক, সরকার খুবই দুর্বল হবে, আর দুই, জনগণ তার প্রত্যক্ষ প্রতিনিধি হারাবে। সেই ক্ষেত্রে যদি এরকম করা যায়, সেই ক্ষেত্রে স্থানীয় সরকারকে অনেক বেশি শক্তিশালী করতে হবে, যাতে স্থানীয় সরকারই যাবতীয় সমস্যার সমাধান করতে পারে, স্থানীয় সরকারই যাতে যাবতীয় কার্যক্রম এবং জনগণের যে চাওয়া জনপ্রতিনিধির কাছে সেটা যেন স্থানীয় সরকার পূরণ করতে পারে। তাহলে পেয়ার পদ্ধতি কিছুটা কাজে লাগতে পারে। তারপর সারা বাংলাদেশকে একক পেয়ার একক নির্বাচন এলাকা ধরে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করলে সেই ক্ষেত্রে প্রত্যক্ষ প্রতিনিধি পাওয়া খুবই কষ্ট হবে, এবং সংসদ বা সংসদীয় বা জনপ্রতিনিধি, যারা সংসদীয় জনপ্রতিনিধি হবে, যারা জনপ্রতিনিধি হয়ে সংসদে যাবে, তারা যেন স্থানীয় সরকারের উপর প্রভাব বিস্তার করতে না পারে। এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় তাহলে পেয়ার পদ্ধতি হয়তো ভালোভাবে কাজ করবে। বাংলাদেশে করাপশন এবং দুর্নীতি এবং অপশাসনের কারণে পেয়ার পদ্ধতির কথা আসছে, কিন্তু পেয়ার পদ্ধতি ভালোভাবে কাজ করবে কিনা সেটা নির্ভর করছে রাজনৈতিক দলের উপরে। কারণ পেয়ার মানেই হচ্ছে রাজনৈতিক দল নির্ভর সরকার বা রাজনৈতিক দল নির্ভর নির্বাচন, প্রতীক নির্ভর নির্বাচন। এই ক্ষেত্রে ধরেন আপনারা যদি জোট করেন, কেউ ধরেন জোট করলো, 5টা 6টা দল মিলে, ছোট ছোট দল মিলে জোট করলো, তাহলে তাদেরকে একটি প্রতীকে নির্বাচন করতে হবে। কিভাবে একটি প্রতীকে নির্বাচন করবে? একজন যদি আরেকজনের প্রতীকে নির্বাচন করতে না চায়, সেই ক্ষেত্রে জোট হয়ে, মনে করেন যে পি জোট হলো, পি জোট নির্বাচন কমিশনে যে একটি আবেদন করবে এবং ওই আবেদনের প্রেক্ষিতে তারা একটা নতুন মার্কা নিবে। এখানে পেয়ার বলেন মানে সংখ্যানুপাতিক ভাবে বলেন আর সাধারণভাবে নির্বাচন বলেন, যেভাবেই নির্বাচন করেন কিনা করা হোক না কেন, সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোকে আপনার জনগণের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার নৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আর যদি নৈতিক সিদ্ধান্ত থেকে কেউ বিচ্যুত হয়ে যায়, তাই সাধারণ নির্বাচন বা পেয়ার নির্বাচন কোনোটাই কাজ করবে না। শুধুমাত্র বড় রাজনৈতিক দলের জন্য পেয়ার ক্ষমতা ব্যবহার করার বা এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করার জন্য অন্তরায়। এজন্য বাংলাদেশে দেখা যাচ্ছে ছোট ছোট দলগুলো পেয়ার চাচ্ছে, কারণ পেয়ার হলে তারা তাদের সংসদ সদস্য বা জনপ্রতিনিধি কিছু পাবে, আর বড় দলগুলো কিছু হারাবে। সেই ক্ষেত্রে যদি পেয়ার না হয়, সেই ক্ষেত্রে বড় দলগুলো অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা ইচ্ছা করলে যে কোনো আইন তৈরি করতে পারবে। কিন্তু পেয়ারের মাধ্যমে হলে সংবিধান বা অন্য কিছু চেঞ্জ করা এটা খুবই ডিফিকাল্ট। কারণ পেয়ারে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়া এটা প্রায় অবিশ্বাস্যর কাছাকাছি। যদিও রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস্য নয়, হতে পারে, তবে পেয়ার নিয়ে জনগণের সচেতন হওয়া উচিত। পেয়ার মানেই হচ্ছে যে ভোট পড়বে তার পার্সেন্টেজ অনুসারে হবে।
আমি যতটুকু নিজ থেকে বুঝি এবং জানি, এবং আমি বিভিন্ন মাধ্যম থেকে পড়াশোনা করে যতটুকু জেনেছি আপনাদের কাছে সংক্ষেপে সেটা আমি তুলে ধরলাম। ধন্যবাদ।